কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই আফগানিস্তানের কুনার প্রভিন্স নামের একটি জায়গায় কিছু সেনাবাহিনীর গাড়িতে করে ফিরছেন আমাদের সকলের প্রিয় টনি স্টার্ক মানে আয়রন ম্যান। কিন্তু রাস্তাতেই তাদের ওই গাড়ির উপর হঠাৎ করে কিছু আতঙ্কবাদী হামলা করে, যার ফলে তার সাথে থাকা সেনাবাহিনী এক এক করে সবাই মারা যায়। এবার টনি নিজে বাঁচার জন্য ওই গাড়ি থেকে বেরিয়ে পালাতে যাবে, ঠিক তখনই তার পাশে তার কোম্পানির মানে স্টার্ক ইন্ডাস্ট্রির তৈরি একটি বোম এসে পড়ে। এটা দেখেই টনি ওই বোমটি থেকে বাঁচার জন্য সেখান থেকে পালাতে যাবে, কিন্তু ততক্ষণে ওই বোমটি সেখানেই ফেটে যায়, যার ফলে সে গুরুতর আহত হয়। আর সেখান থেকে টনি স্টার্ককে ধরে জঙ্গিরা তাদের ডেরায় নিয়ে আসে। এবার এখান থেকে ঘটনা কিছুটা ফ্ল্যাশব্যাক মানে 36 ঘন্টা আগে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একটি অনুষ্ঠানে টনি স্টার্ককে পুরস্কৃত করা হয়েছে আর্মস ডিলার অব দ্য ইয়ারের জন্য। কিন্তু তার বন্ধু রোডি যখন গর্বের সহিত ওই পুরস্কারটি দেওয়ার জন্য তাকে স্টেজে আমন্ত্রণ জানায়, তখন আমরা দেখতে পাই ওই পুরস্কারটি নেওয়ার জন্য স্টেজে গিয়ে উপস্থিত হয়েছে টনি স্টার্কের বাবার বন্ধু আর তার বিজনেস পার্টনার ওবাডিয়া স্টেন। আসলে টনি তখন একটি ক্যাসিনোতে জুয়া খেলতে ব্যস্ত। এরপরই সেখানে তার বন্ধু রোডি ওই পুরস্কারটি নিয়ে পৌঁছে যায় তাকে দেওয়ার জন্য। কিন্তু টনি সেই পুরস্কার দেখে তাকে জানায় এইরকম পুরস্কার আমার বাড়িতে প্রচুর আছে। এমনকি ওই ক্যাসিনো থেকে বেরোনোর পথেই টনি ওই পুরস্কারটিকে একজনকে গিফট করে দেয়। এবার বাড়ি ফেরার পথে টনি যখন গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই ক্রিস্টিয়ান এভারহার্ট নামে একটি লেডি রিপোর্টার এসে তার ইন্টারভিউ নেবার চেষ্টা করে আর বলে আপনার কোম্পানি যে এইসব আধুনিক হাতিয়ারের লেনদেন করে এটা পুরো পৃথিবীর জন্য ক্ষতিকারক। কিন্তু টনি তাকে উত্তরে জানায় এই পৃথিবীতে কোনো কিছুই ঠিক না। যদি কোনোদিন পৃথিবীতে শান্তির জন্য হাতিয়ারের প্রয়োজন উঠে যায়, তাহলে আমি কথা দিচ্ছি সবার আগে আমার কোম্পানি হাতিয়ার তৈরি করা ছেড়ে দেবে আর বদলে ইট তৈরি করা শুরু করবে। এবার পরদিন সকালে আমরা দেখতে পাই টনির পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পটস তাকে বলে আপনি কি ভুলে গেছেন আপনার আজ আফগানিস্তানের একটি আর্মস ডিল কমপ্লিট করতে হবে আর আপনার প্লেন আপনার জন্য প্রায় 1.5 ঘন্টা ধরে ওয়েট করছে। এই কথা শুনে টনি তাড়াতাড়ি করে রেডি হয়ে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে প্রাইভেট প্লেনটির উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছেই দেখে তার বন্ধু রোডি তার জন্য প্রায় 3 ঘন্টা ধরে ওয়েট করছে। এইবার তারা দুজনে মিলে বেরিয়ে পড়ে আফগানিস্তানের উদ্দেশ্যে, যেখানে কিছু সেনাবাহিনী ওয়েট করছে টনি স্টার্কের জন্য। টনি স্টার্ক সেখানে পৌঁছেই তার তৈরি একটি আধুনিক মিসাইলের ক্ষমতা প্রদর্শন করে আর জানায় তার তৈরি এই জেরিকো মিসাইল এতটাই আধুনিক যে শত্রুপক্ষকে সে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। আর ওই মিসাইলটি প্রদর্শনের সময়ই আমরা দেখতে পাই আয়রন ম্যান সিরিজের সিগনেচার একটি সিন, যেটা আমরা প্রায় প্রত্যেকেই কোথাও না কোথাও একবার হলেও দেখেছি। এরপরই টনি তার পরিচিত কাউকে একজনকে ফোন করে বলে এই ড্রিলটি যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার হয়ে যাব। মোবাইলে কথা বলা শেষ করেই সে একটি গাড়িতে করে রওনা হয় তার বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এই যাত্রাপথেই তার উপর হামলা করে আতঙ্কবাদীরা, মানে আমরা একটু আগেই যে ঘটনা দেখে এসেছি। এখান থেকে স্টোরি আবার ফিরে আসে প্রেজেন্টে। এবার আমরা দেখতে পাই টনি স্টার্কের জ্ঞান ফিরে এসে দেখতে পাই তার বুকের ভিতরে একটি মেশিন ফিট করা, যেটা থেকে দুটি তার বেরিয়ে সোজা একটি ব্যাটারিতে কানেক্ট করা আছে। এটা দেখে সে প্রথমে বুঝতেই পারছিল না তার সাথে এটা কি করা হয়েছে। তখন সে তার পাশে থাকা একটি লোককে দেখতে পায় যার নাম ইয়ং সেন। টনি তখনই তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে এটা কি করেছো। ইয়ং সেন তখন তাকে বলে একটা বোম বিস্ফোরণে তুমি গুরুতর আহত হয়ে পড়েছিলে আর ওই বোমেরই কিছু বিষাক্ত অংশ তোমার শরীরের ভিতর প্রবেশ করেছে। আমি অনেক চেষ্টা করে কিছুটা বের করতে সমর্থ হলেও তোমার হৃৎপিণ্ডের কাছাকাছি কিছু বিষাক্ত জিনিস এখনো আটকে আছে যেটা আমি বের করতে পারিনি। আর ওই বিষাক্ত জিনিসগুলি যাতে তোমার হৃৎপিণ্ডে পৌঁছাতে না পারে তাই আমি তোমার বুকে ইলেকট্রোম্যাগনেটিক জিনিসটি লাগিয়ে দিয়েছি। আর ওই জিনিসটিকে চালু রাখার জন্যই আমি ওই গাড়ির ব্যাটারিটি ইউজ করেছি। আর এটা যদি আমি না করতাম তাহলে তুমি কিছুক্ষণের মধ্যেই মারা যেতে। এমনকি ভবিষ্যতে এটা যদি তুমি কোনোদিন খুলে ফেলো তাহলে তুমি সঙ্গে সঙ্গে মারা যাবে। তাদের এই কথার মধ্যেই সেখানে এন্ট্রি নেয় আতঙ্কবাদী গ্রুপটির লিডার। সেখানে এসেই সে টনিকে জানায় আমরা তোমাকে অপহরণ করেছি একটাই কারণে, তোমার তৈরি ওই জেরিকো মিসাইলটি আমাদের চাই। তুমি যদি আমাদেরকে ওই মিসাইলটি তৈরি করে দাও তাহলেই আমরা তোমাকে এখান থেকে মুক্ত করব। কিন্তু টনি তখনই তাদেরকে বলে আমি কোনো জঙ্গিদের জন্য অস্ত্র তৈরি করি না, তাই আমি তোমাদেরকে ওই মিসাইলটি কিছুতেই তৈরি করে দেব না। তখনই তাদের টিমের লিডার টনিকে নিয়ে গুহার বাইরে বেরিয়ে তাকে দেখায় তার কোম্পানির তৈরি নানান রকমের হাতিয়ার তাদের কাছে অলরেডি আছে। এগুলো দেখে টনি খুবই অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার কাছে দ্বিতীয় আর কোনো অপশনই নেই এখান থেকে বাইরে বেরোনো। তাই নিরুপায় হয়ে টনি মিসাইলটি বানাতে রাজি হয়ে যায়। এরপর গুহায় ফিরে তার সাথে থাকা ইয়ং সেনকে জানায় ওই মিসাইলটি এদেরকে যদি আমি বানিয়েও দিই তাহলেও এরা আমাদেরকে মেরে ফেলবে, তাই যা হোক করেই হোক আমাদেরকে এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। তখন ইয়ং সেন তাকে জানায় এটা এমনই একটি পাহাড়ি এলাকা যেখান থেকে ওরা যদি তোমাকে না ছাড়ে তাহলে তুমি কোনোদিনই এখান থেকে নিজে নিজে বেরোতে পারবে না, আর ইউএস আর্মি এই জায়গাটিকে কোনোদিনই খুঁজে পাবে না। কিন্তু টনি স্টার্ক সে তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র না, তাই সে সেখানে থাকা তার কোম্পানির বিভিন্ন হাতিয়ার থেকে প্যালেডিয়াম নামে একটি ধাতু উদ্ধার করা শুরু করে আর সেই ধাতু দিয়েই বানিয়ে ফেলে আর্ক রিঅ্যাক্টর। এবার প্রশ্ন হলো কি এই আর্ক রিঅ্যাক্টর? টনি স্টার্কের বুকে যে ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটি লাগানো ছিল সেটাকে পাওয়ার দেওয়ার জন্য তাকে একটি ব্যাটারি ইউজ করতে হচ্ছিল। কিন্তু তার বানানো এই আর্ক রিঅ্যাক্টর এমনই এক জিনিস যার সাহায্যে ওই ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটিকে কোনো ব্যাটারি ছাড়াই সে চালু রাখতে পারবে। আর আরেকটি ব্যাপার হলো এই আর্ক রিঅ্যাক্টর যে কোনো মেকানিক্যাল জিনিসকে পাওয়ার দিতে সক্ষম।
এবার আমরা দেখতে পাই আর্ক রিঅ্যাক্টর তৈরির পরেই টনি তার সাথে থাকা ইয়ংসনকে 3টি কাগজে আঁকা একটি ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে আমাদেরকে শুধু এই রকম দেখতে একটি স্যুট তৈরি করতে হবে যেটাকে পাওয়ার দেবে আমার তৈরি করা এই আর্ক রিঅ্যাক্টর। এবার তারা দুজনে মিলে অনেক চেষ্টা করে বানিয়ে ফেলে একটি আয়রন স্যুট, কিন্তু দুর্ভাগ্যবশত একদম শেষ টাইমে জঙ্গি দলের লিডার এটা বুঝতে পেরেই তাদের উপর আক্রমণ করে। তখনই ইয়নসন টনিকে বলে তুমি এই স্যুটটি তাড়াতাড়ি রেডি করো, আর ততক্ষণ আমি ওদেরকে আটকানোর চেষ্টা করছি। কিন্তু জঙ্গিদের আটকাতে গিয়ে তাদের গুলিতে আহত হয় ইয়নসন। অন্যদিকে টনি এতক্ষণে তার তৈরি ওই নতুন আয়রন স্যুটটি পরে এক এক করে জঙ্গিদেরকে মারতে মারতে গুহার বাইরে বেরিয়ে পড়ে। তারপর সেখানে থাকা তার কোম্পানির সমস্ত হাতিয়ারে আগুন ধরিয়ে তার স্যুটের সাহায্যে সেখান থেকে উড়ে কিছুটা দূরে একটা মরুভূমিতে এসে পড়ে। আর এত উঁচু থেকে নিচে পড়ার পর তার তৈরি ওই স্যুটটি, যার নাম দিয়েছিল সে মার্ক 1, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছিটকে যায়। এখানেই আমরা দেখতে পাই সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তাকে সেখান থেকে রেস্কিউ করে বাড়িতে ফিরিয়ে আনে। বাড়ি ফিরে টনি তার বডিগার্ড হ্যাপিকে বলে তুমি এখনই একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো, আমি কিছু ইন্টারভিউ দিতে চাই। হ্যাপি তার বসের কথা মতো খুব তাড়াতাড়ি একটি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। টনি সেখানে উপস্থিত হতেই প্রেসের লোকেরা তাকে জিজ্ঞাসা করতে শুরু করে আফগানিস্তানে আপনার সাথে কি হয়েছিল। তখন টনি তাদের সকলকে উদ্দেশ্য করে বলে আমার কোম্পানি হাতিয়ার বানায় আমাদের দেশের সেনাবাহিনীদের প্রোটেক্ট করার জন্য, কিন্তু আমি আমার চোখের সামনে আমার তৈরি হাতিয়ারের সাহায্যে আমাদের দেশের সেনাবাহিনীদের মারা যেতে দেখেছি। তাই আমি ডিসিশন নিয়েছি আজ থেকে আমার কোম্পানি কোনো রকম হাতিয়ার বানাবে না। আর এটা শোনার পরেই সেখানে উপস্থিত তার বাবার বন্ধু ওবাডিয়া স্টেন তাকে সঙ্গে সঙ্গে মাইকের সামনে থেকে সরিয়ে দিয়ে নিজে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে আমাদের কাছে টনি ফিরে এসেছে, এটাই সব থেকে বড় খবর, আর এই ব্যাপারে আমরা পরে কথা বলবো, এখন ওর রেস্টের দরকার। এরপর ওবাডিয়া প্রাইভেটলি টনির সাথে দেখা করে তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমরা যদি হাতিয়ার না বানাই তাহলে আমরা কি বানাবো? আমাদের কোম্পানি তো ধ্বংস হয়ে যাবে। তখন টনি তাকে বলে কেন, আমাদের কোম্পানি যদি আর্ক রিঅ্যাক্টর বানায় তাহলে কেমন হবে? ওবাডিয়া তখন বলে আর্ক রিঅ্যাক্টর, ওটা তো শুধুমাত্র একটা সায়েন্স প্রজেক্ট ছিল যেটা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য আমরা প্রজেক্ট করেছিলাম, কিন্তু বাস্তবে এটা কোনোদিনও সম্ভব না। তখন টনি তার বুকে লাগানো আর্ক রিঅ্যাক্টরটি দেখায়, যেটা দেখেই ওবাডিয়া টনিকে জানায় তাহলে আমাদেরকে এখন একটা আলাদা খেলা খেলতে হবে, তুমি শুধু সবার কাছে একটু চুপচাপ থাকবে। এরপর আমরা দেখতে পাই টনি তার নিজের রুমে একটি আধুনিক আর্ক রিঅ্যাক্টর তৈরি করে, আর সেটা লাগানোর জন্য তার অ্যাসিস্ট্যান্ট পেপারের সাহায্য নেয়। পেপার সেখানে এসেই খুবই অবাক হয়ে যায়, সে তাকে জিজ্ঞাসা করে এসব কি। টনি তখন তাকে বলে তোমাকে শুধু আমার বুকের মধ্যে লাগানো ওই মেশিনটি বের করে নতুন এই মেশিনটি ফিট করে দিতে হবে। পেপার তখন অতি সাবধানে তার বুক থেকে পুরনো মেশিনটি বের করে নতুন মেশিনটি ফিট করে দেয়, আর জিজ্ঞাসা করে এই পুরনো জিনিসটি তোমার আর লাগবে না। টনি তখন তাকে বলে এই পুরনো জিনিস নিয়ে আমি কি করবো, ওটা তুমি নষ্ট করে ফেলো। এরপর টনি সোজা পৌঁছে যায় তার বন্ধু রোডির কাছে, তাকে বলে আমি নতুন একটি জিনিস বানানোর চেষ্টা করছি, তার জন্য তোমার কিছু হেল্প লাগবে। কিন্তু রোডি তাকে বলে এর আগের দিন তুমি প্রেস কনফারেন্সে যা নাটক দেখালে, ভাবতেই পারছি না তুমি আজ এখানে এই অবস্থায় দাঁড়িয়ে আছো। এখন এইসব নতুন জিনিস না বানিয়ে তোমার এখন রেস্টের দরকার। এখানে তার বন্ধুর থেকে কোনো হেল্প না পেয়ে সে সোজা বাড়ি ফিরে তার তৈরি আধুনিক কম্পিউটার জার্ভিসের সাহায্যে লেগে পড়ে নতুন একটি আয়রন স্যুট তৈরির কাজে, যেটা সে নাম দেয় মার্ক 2। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই যে জঙ্গি দলটি টনিকে অপহরণ করেছিল তারা সেখানে ওই ফাঁকা মরুভূমির মধ্যে টনির তৈরি ওই প্রথম আয়রন ম্যান স্যুটটির ধ্বংসাবশেষ খুঁজে পায়, আর সেগুলিকে এক এক করে জোগাড় করতে শুরু করে যাতে ওই টুকরো অংশগুলি দিয়ে তারা আবার নতুন একটি স্যুট বানাতে পারে। আর এদিকে টনি দিন রাত চেষ্টা করতে থাকে তার ওই স্যুটটিকে সে আরো আধুনিক কিভাবে বানাবে। এক এক করে ব্যর্থতা পেরিয়ে অবশেষে সে তৈরি করে ফেলে তার মার্ক 2 মানে আয়রন ম্যান স্যুট। এবার এই স্যুট পরে সে সোজা আকাশে উড়ে যায় আর দেখার চেষ্টা করে তার এই স্যুটে কতটা ক্ষমতা আছে। কিন্তু যখন সে আকাশের অনেকটা উপরে উঠে যায় তখনই দেখতে পায় তার পুরো স্যুটটিতে বরফ জমতে জমতে হঠাৎ করে স্যুটের মধ্যে সমস্ত পাওয়ার অফ হয়ে যায়। এবার উপর থেকে সোজা নিচে পড়তে শুরু করে, আর এর মাঝেই তার স্যুটটি আবার চালু হয়ে যায়, মানে তার স্যুটে আবার পাওয়ার ফিরে আসে, আর টনি সোজা বাড়িতে ফিরে আসে। এবার বাড়িতে ফিরে এসেই দেখতে পায় যে পুরনো আর্ক রিঅ্যাক্টরটিকে সে পেপারকে নষ্ট করে দিতে বলেছিল সেই আর্ক রিঅ্যাক্টরটিকে পেপার একটি ভালো ফ্রেমে বাঁধিয়ে টনিকে গিফট করে গেছে, যাতে লেখা আছে এটাই প্রমাণ টনি স্টার্কের হৃদয় আছে। এটা দেখে টনি খুবই খুশি হয়ে যায় আর সে তার নিজের কাছে সেটা রেখে দেয়। আর এখন সে চেষ্টা করতে থাকে এই স্যুটটি পরে সে যত উপরেই যাক না কেন এতে যেন বরফ না জমে। আর জার্ভিসের সাহায্য নিয়ে সে ওই স্যুটটিতেই টাইটেনিয়াম আর সোনার মিশ্রণ অ্যাড করে আরো আধুনিক করে তোলে, যাতে যত উপরেই উঠুক না কেন তার স্যুটটি ঠান্ডায় জমে যাবে না। এরপরই টনি টিভিতে একটি নিউজ শুনতে পায় তার বাবার বন্ধু ওবাডিয়া স্টেন একটি সুন্দর পার্টি অ্যারেঞ্জ করেছে, যেখানে সে টনিকে ইনভাইটই করেনি। কিন্তু টনি ইনভাইট না পেয়েও সোজা সেই পার্টিতে হাজির হয়ে যায়, যেখানে তার সাথে সেই রিপোর্টার ক্রিস্টান এভারহার্টের সাথে আবারও দেখা হয়। সে তাকে জানায় তুমি যে জেরিকো মিসাইলটি ইউএস গভর্নমেন্টকে দিয়েছিলে ঠিক সেই রকম মিসাইল একটি আতঙ্কবাদী গ্রুপের কাছেও আছে, যারা সেটিকে ইসরায়েলের গুলমিরা নামে একটি জায়গায় এক্সপেরিমেন্ট করছে। এটা জানার পরেই টনি স্টার্ক খুবই রেগে যায় আর চিন্তা করে এই মিসাইলটি তো টনি তাদেরকে বিক্রি করেনি, তাহলে তারা এটা কোথা থেকে পেল।
এখন তার সন্দেহ হয় তার বাবার বন্ধু মানে তার বিজনেস পার্টনার ওবাডিয়া স্টেনের উপর। সঙ্গে সঙ্গে টনি তাকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন ওই আতঙ্কবাদীদের জেরিকো মিসাইলটি বিক্রি করেছো? এবার ওবাডিয়া তাকে বলে, দেখো এটা বিজনেস, আর আমি বিজনেসের জন্য যে কোনো কিছু করতে পারি। ওবাডিয়ার এইসব কথা শুনে টনি আরো রেগে যায়, আর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসে তার ওই স্যুটটিকে আরো বেশি পাওয়ারফুল করে তোলার কাজে লেগে পড়ে। এর মধ্যে সে টিভিতে আরো একটি নিউজ শুনতে পায়, ইসরায়েলের গুলমিরা নামে যে জায়গাটিতে জঙ্গিরা তার ওই মিসাইলটিতে এক্সপেরিমেন্ট করছে, সেখানে তারা সাধারণ মানুষের ওপর খুবই অত্যাচার করছে, এমনকি বাচ্চা আর মহিলাদের মেরে ফেলছে। আর এই খবর দেখেই টনি তার তৈরি ওই নতুন স্যুটটি পরে রওনা হয় গুলমিরার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সে এক এক করে আতঙ্কবাদীদের মেরে তাদের কাছে থাকা জেরিকো মিসাইলগুলিকে ধ্বংস করে দেয়। আর এই ধ্বংসের ফলেই ইউএস আর্মিরা বুঝতে পারে সেখানে কোনো বড়সড় বিস্ফোরণ ঘটেছে। তাই তারা খোঁজ নিতে শুরু করে এই বিস্ফোরণ কিভাবে ঘটেছে, আর র্যাডারের মাধ্যমে বুঝতে পারে একটি ছোট্ট উড়ন্ত জিনিস তাদের এলাকায় প্রবেশ করেছে, সেই এই বিস্ফোরণ ঘটিয়েছে। এবার টনি যখন তার দেশের সাহায্যে উঠতে উঠতে বাড়ি ফেরার পথে রওনা হয়েছে, তখনই তার পিছনে ধাওয়া করে ইউএস আর্মির দুটি যুদ্ধ বিমান F-22। টনি তাদের হামলার হাত থেকে বাঁচতে গিয়ে একটি F-22 ধ্বংস হয়ে যায়। তখনই এয়ারপোর্ট থেকে আরেকটি F-22কে অর্ডার দেওয়া হয় ওই উড়ন্ত বস্তুটিকে এখনই ধ্বংস করে দাও। কিন্তু তখনই টনি তার বন্ধু রোডিকে ফোন করে জানায়, ওই উড়ন্ত বস্তুটি আর কেউ না, আমি নিজে। তুমি যা হোক করেই হোক তোমার এই এয়ারফোর্সগুলিকে আমার পাশ থেকে সরাও। অবশেষে টনি তার বন্ধুর সাহায্য নিয়ে এয়ারফোর্সের হাত থেকে বেঁচে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে রোডি নিউজে জানায় তাদের ট্রেনিং চলাকালীন একটি F-22 ধ্বংস হয়ে গেছে, যাতে হতাহতের কোনো খবর নেই। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওবাডিয়া স্টেন পৌঁছে যায় টেন রিং জঙ্গি গোষ্ঠীর কাছে, যারা টনি স্টার্ককে অপহরণ করেছিল। এখানেই আমরা জানতে পারি এই জঙ্গি গোষ্ঠী টনি স্টার্ককে অপহরণ করেছিল ওবাডিয়ার কথাতেই, কারণ ওবাডিয়া চেয়েছিল তাকে মেরে ফেলতে, যাতে সে নিজে স্টার্ক ইন্ডাস্ট্রির সর্বেসর্বা হয়ে উঠতে পারে। সেখানে পৌঁছেই ওবাডিয়া ওই জঙ্গি গোষ্ঠীর লিডারকে জানায়, তোমাদের ভুলেই আজ এই অবস্থা, তোমরা যদি সঙ্গে সঙ্গে টনিকে মেরে ফেলতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। এই কথা শুনেই জঙ্গি গোষ্ঠীর লিডার তাকে জানায়, ওইটা নিতান্তই একটা দুর্ঘটনা ছিল, কিন্তু এখন আমার কাছে তার তৈরি ওই লোহার স্যুটের পুরো ডিজাইন আছে, আর আমি তোমাকে ওই ডিজাইন পুরোপুরি ফ্রিতে দিয়ে দেব, তুমি শুধু আমাকে ওই রকমই একটি লোহার ড্রেস বানিয়ে গিফট করবে। কিন্তু এখানেই ওবাডিয়া তার নতুন একটি টেকনোলজির সাহায্যে জঙ্গি গ্রুপের লিডারটিকে ধোঁকা দিয়ে সেখান থেকে আয়রন স্যুটটি নিয়ে নেয়, আর কিছু ইঞ্জিনিয়ারকে ডেকে ওই স্যুটের ডিজাইনটি কপি করে নতুন একটি স্যুট বানানোর কথা বলে। এদিকে টনি তার পিএ পেপারকে বলে, তুমি আমার অফিসে যাও, আর সেখানে কম্পিউটার থেকে আমাদের কোম্পানির যত 2 নম্বরের ডিল হয় সেই ফাইলগুলি খুঁজে আমার কাছে নিয়ে আসো, যাতে আমি ওই সব জায়গাগুলোকে ধ্বংস করে দিতে পারি। পেপার তার কথা শুনে সোজা পৌঁছে যায় অফিসে। সেখানে গিয়েই সে একটি পেন ড্রাইভে তার কম্পিউটার থেকে এক এক করে ফাইল কপি করতে শুরু করে। সেখানেই পেপার সেক্টর 16 নামে একটি ফাইল খুঁজে পায়, যেটা থেকে সে জানতে পারে ওবাডিয়াই ওই আতঙ্কবাদীদেরকে ভাড়া করেছিল টনি স্টার্ককে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর এইসব ফাইলগুলি সে যখন ওই পেন ড্রাইভে কপি করছে ঠিক সেই টাইমেই ওবাডিয়া সেখানে এসে হাজির হয়। কিন্তু পেপার তাকে কথার জালে ফাঁসিয়ে পেন ড্রাইভে ফাইলগুলি কপি করে পেন ড্রাইভ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার পেপার যখন সেখান থেকে বেরিয়ে যায় তখনই ওবাডিয়া কম্পিউটারটি দেখে বুঝতে পারে পেপার তার কম্পিউটার থেকে সব ফাইল কপি করে নিয়ে গেছে। সে সঙ্গে সঙ্গেই তখন পেপারের পিছু নিতে শুরু করে। কিন্তু এখানেই আমরা দেখতে পাই শিল্ডের এজেন্ট কলসনকে, যে টনি স্টার্কের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পেপারের সাথে দেখা করতে এসেছে। কিন্তু এখন পেপার যখন বুঝতে পেরে গেছে তাকে এখান থেকে ওবাডিয়া আর কিছুতেই বের হতে দেবে না, তাই পেপার এই এজেন্টের সাহায্য নেয় আর তাকে বলে, আমি এখনই তোমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করাবো, তুমি চলো আমার সাথে। আর এজেন্ট কলসনের সাথেই পেপার এখান থেকে বেরিয়ে যায়। এইসব দেখেই ওবাডিয়া এখন সোজা পৌঁছে যায় যেখানে তার নতুন স্যুটটি ইঞ্জিনিয়াররা তৈরি করছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার ইঞ্জিনিয়াররা কোনো মতেই আর্ক রিঅ্যাক্টরটি তৈরি করতে পারেনি, যার সাহায্যে তাদের বানানো ওই স্যুটটিতে পাওয়ার আসবে। তখনই সে তাদের ইঞ্জিনিয়ারদের উপর খুবই রেগে যায় আর বলে, যেটা টনি একটা গুহায় বসে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেললো সেটা তোমরা এত দিন ধরে বানাতে পারছো না। জবাবে ইঞ্জিনিয়াররা তাকে জানায়, আমরা কেউ টনি স্টার্ক না। সিরিয়াসলি এই কথাটা আমার এতটাই সুন্দর লেগেছে বলে বোঝাতে পারবো না, কারণ এই কথা থেকে বোঝা যায় টনি স্টার্ক সরি দ্য গ্রেট টনি স্টার্ক কতটা জিনিয়াস। যাই হোক, এবার ওবাডিয়া সোজা পৌঁছে যায় টনির কাছে, আর সেখানে তার ওই আধুনিক যন্ত্রের সাহায্যে, মানে যেটা দিয়ে ওই জঙ্গি গোষ্ঠীর লিডারটিকে সে পরাস্ত করেছিল, সেটার সাহায্যে টনিকে কিছুক্ষণের জন্য ক্ষমতাচ্যুত করে দেয়। তারপর তার বুকে লাগানো ওই আর্ক রিঅ্যাক্টরটি খুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার টনির বুকে যেহেতু ওই আর্ক রিঅ্যাক্টর নেই, তাই সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। কিন্তু এর মাঝেই তার মনে পড়ে পেপার তার আগের আর্ক রিঅ্যাক্টরটি তাকে একটি কাঁচের ফ্রেমে বাঁধিয়ে গিফট করেছিল, যেটা সে খুব যত্নে সাজিয়ে রেখেছে। তাই সে কোনো মতে সেখান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, আর অ্যাট লাস্ট সেখানে পৌঁছে কোনো মতে ওই পুরনো আর্ক রিঅ্যাক্টরটি নিজের বুকে লাগিয়ে নিজেকে জেনারেট করে সঙ্গে সঙ্গে তার তৈরি নতুন স্যুটটির সাহায্যে ওবাডিয়া স্টেনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই পেপার শিল্ডের ওই এজেন্টের সাহায্যে কিছু পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় ওবাডিয়াকে গ্রেপ্তার করার জন্য, কারণ সে টনি স্টার্ককে মেরে ফেলতে চেয়েছিল।
এবার পেপার যখন সেক্টর 16-এ পৌঁছায় ততক্ষণে ওবাডিয়া তার তৈরি ওই নতুন স্যুটটিতে টনির থেকে নিয়ে আসা আর্ক রিয়েক্টরটি লাগিয়ে রেডি করে ফেলেছে। আর পেপার সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওবাডিয়া তার ওই নতুন ড্রেসটির সাহায্যে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তাদের মধ্যে এসে পড়ে টনি স্টার্ক। আর এখানেই শুরু হয় তাদের মধ্যে একটি দুর্দান্ত ফাইট সিন। যেহেতু ওবাডিয়ার তৈরি লোহার ড্রেসটি ছিল সাইজে অনেক বড়, তাই ক্ষমতাও তার একটু বেশি ছিল, কিন্তু আমাদের জিনিয়াস টনি স্টার্কের বুদ্ধির কাছে তার বুদ্ধি ছিল একদমই নগণ্য। টনি যখন দেখতে পায় সে কিছুতেই তাকে হারাতে পারছে না, তখনই সে তার ওই শুটের সাহায্যে উপরের দিকে উঠতে শুরু করে, কারণ টনি জানে কিছুটা উপরে ওঠার পরেই ওবাডিয়ার শুটে বরফ জমে যাবে আর সঙ্গে সঙ্গে সে শক্তি হারাবে। আর হলেও তাই, কিছুটা উপরে ওঠার পরেই ওবাডিয়ার শুটে বরফ জমে সে আবার নিচের দিকে পড়তে শুরু করে, কিন্তু নিচে পড়ে গিয়েও সে আবার টনির সাথে লড়াই করতে শুরু করে। আর অবশেষে আমরা দেখতে পাই টনি পেপারের সাহায্য নিয়ে সেখানে থাকা একটি বৈদ্যুতিক চুল্লিতে পাওয়ার বাড়িয়ে একটি বড় বিস্ফোরণ ঘটিয়ে ওবাডিয়াকে হারাতে সক্ষম হয়। এবার পরদিন সকালে দেখা যায় একটি প্রেস কনফারেন্সে টনি স্টার্ককে ইন্টারভিউ দিতে হবে, কারণ আগের দিন স্টার্ক ইন্ডাস্ট্রিতে যে বিস্ফোরণ ঘটেছে সেটা কিভাবে ঘটেছে, আর তার আশেপাশে লোহার ড্রেস পরা যে মানুষটিকে দেখা গেছে সেটা কি টনি স্টার্ক নিজে নাকি অন্য কেউ। টনি এই টাইমে নিজেও নিউজ পেপারে লক্ষ্য করে তার ওই লোহার তৈরি স্যুটটিকে রিপোর্টাররা নাম দিয়েছে আয়রন ম্যান। আর এখানে আমরা দেখতে পাই শিল্ডের ওই এজেন্টটি টনিকে এসে একটি স্ক্রিপ্ট দেয় আর বলে কনফারেন্সে গিয়ে এতে যা লেখা আছে আপনি হুবহু সেটাই বলবেন, এর বাইরে কিছুই না। স্ক্রিপ্টে লেখা ছিল ঘটনার দিন এখানে আপনি ছিলেন না, আর ওই লোহার ড্রেসগুলি আপনার বডিগার্ড, তারা নিজেদের মধ্যে ট্রেনিং কমপ্লিট করছিল। কিন্তু টনি যখন প্রেস কনফারেন্সে গিয়ে উপস্থিত হয় আর রিপোর্টাররা একের পর এক তাকে কোশ্চেন করতে শুরু করে, তখনই সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। পাশে থাকা রোডি তাকে জানায় এত ঘাবড়ানোর কিছু নেই, যা লেখা আছে তুমি পাই টু পাই তাই বলে দাও। আর এখানেই আমরা এই টোটাল আয়রন ম্যান সিরিজের সেই সিগনেচার ডায়লগটি শুনতে পাই, যেটার মাধ্যমে টনি স্টার্ক সবাইকে তার নিজের পরিচয় দিয়ে দেয় আর বলে আই অ্যাম আয়রন ম্যান। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় নিক ফিউরি টনি স্টার্কের সাথে দেখা করে আর বলে আমি শিল্ডের ডিরেক্টর, আমি তোমার সাথে দেখা করতে এসেছি কারণ আমার নেক্সট প্রজেক্ট অ্যাভেঞ্জার